প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। মজিদ জয়না ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। আমি শেখর বিশ্বাস, সহকারী প্রভাষক, গণিত বিভাগ, মজিদ জয়না ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমরা দ্বাদশ শ্রেণীর গণিত প্রথম পত্রের সৃজনশীল বহুনির্বাচনী প্রশ্নপত্র থেকে তৃতীয় লেকচার শুরু করব। তো তৃতীয় অধ্যায় থেকে আমরা সরলরেখা নিয়ে আলোচনা করব। তো দেখো, এখানে ফার্স্ট যেটা কোশ্চেনটা দেয়া আছে যে এক্স অক্ষ এবং -5 আর হচ্ছে -7 থেকে 4 আর হচ্ছে কে বিন্দুটি সমান দূরত্ব হলে কে এর মানটা নির্ণয় করো। তো একটা জিনিস একটু খেয়াল করো, এখানে ওয়াই এবং এই দুইটা বিন্দু, একটা হচ্ছে এক্স অক্ষ এবং এই এত থেকে এত, তার মানে এক্স অক্ষ এবং -5 আর -7 এই দুইটা বিন্দু থেকে 4কে বিন্দুটির দূরত্ব কি বলছে বলো তো? সমান বলে দিয়েছে। যদি সমান হয়ে থাকে তাহলে কে এর ভ্যালুটা নির্ণয় করতে বলছে। তাহলে আমি যদি ধরে নিই, দেখো যে এক্স অক্ষ থেকে 4কে বিন্দুটার দূরত্ব ধরলাম মডুলাস অফ কে, কেমন? আবার যদি ধরি আমি যে -5 এবং -7 থেকে 4কে বিন্দুটির দূরত্ব, তাহলে এই দুইটা বিন্দুর দূরত্ব যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে আমরা কি জানি বলো তো? যে ভুজদ্বয়ের অন্তর হোল স্কোয়ার প্লাস হচ্ছে বলো তো কি কোটিদ্বয়ের অন্তর হোল স্কোয়ার, যেটা স্কোয়ার যেটা। তাহলে দেখো তো, যেহেতু দুইটা সমান বলছে তো একটা বের করে আমি যার মানটা নির্ণয় করতে বলবে সেই মানটা বের করে আমি সেইটা ধরে নেব। ওকে, তাহলে দেখো, তাহলে এই -5 আর -7 থেকে যদি 4 আর কে এর দূরত্বটা আমি নির্ণয় করতে পারি তাহলে আমি কি সূত্রটা জানি? আমরা সূত্র জানি √ ভুজদ্বয়ের অন্তর হোল স্কোয়ার প্লাস হচ্ছে কোটিদ্বয়ের অন্তর হোল স্কোয়ার। তাহলে এই দুইটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমার কি দাঁড়ায় দেখো তো? আমার দাঁড়ায় হচ্ছে 130, মানে √ 130 প্লাস 14কে প্লাস কে স্কোয়ার। এখন যেহেতু দুইটার দূরত্ব সমান বলে দিছে তাহলে আমি দুইটা বিন্দুর দূরত্ব প্রথম কি ধরে নিয়েছিলাম বলতো? এক্স অক্ষ থেকে 4কে বিন্দু দূরত্ব ধরে নিয়েছিলাম মডুলাস অফ কে। তাহলে শর্ত মতে আমি এইটা ইকুয়াল টু কি লিখতে পারি বলতো? মডুলাস অফ কে লিখতে পারি। এবার এই দুইটা যদি আমি ক্যালকুলেশন করি, দেখো আমি যেহেতু এখানে √ আছে তাহলে যদি উভয় পক্ষকে বর্গ করে দেই তাহলে রুটটা কাটা গেল, আমার এখানে থাকে কে স্কোয়ার, এখানেতে রুটটা বাদ গেল আর লেফট হ্যান্ড সাইড থেকে আর রাইট হ্যান্ড সাইডে থাকে হচ্ছে কে স্কোয়ার। এবার তুমি দেখো এখানে কে স্কোয়ার প্লাস 14কে প্লাস 130 ইকুয়াল টু কে স্কোয়ার। এবার এটা থেকে যদি আমি ক্যালকুলেশন করি আমি কি বের করতে পারি বলো তো? দেখো উভয় পাশে আমার কে স্কোয়ার আছে, তাহলে উভয় পাশে কে স্কোয়ার আমি বাদ দিয়ে দিলাম। তাহলে 14কে প্লাস 130 ইকুয়াল টু কি বলো তো? 0। তার মানে 14কে প্লাস 130 ইকুয়াল টু যদি 0 হয় তার মানে 14কে ইকুয়াল টু মাইনাস কত বলো তো? 130। এবার কে এর ভ্যালুটা যদি আমি বের করি তাহলে 130 ভাগ হচ্ছে 14। তাহলে এটাকে যদি আমি 2 দ্বারা ক্যালকুলেশন করি, 2 দ্বারা ভাগ করে দিই তাহলে 65, 2 যা হচ্ছে 130 আর 7 2 যা হচ্ছে কি বলো তো? 14। তাহলে আমার কে এর ভ্যালুটা কত বাইরে? কে এর ভ্যালুটা বের হচ্ছে -65 বাই হচ্ছে 7। তার মানে এটার অ্যান্সারটা কত দেখো? তাহলে ঘ নম্বর আমার অ্যান্সারটা রয়েছে, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। পরের কোশ্চেনটা কি বলেছে দেখো, যদি এ ইকুয়াল টু এ আর বি বিন্দু হতে এক্স ও ওয়াই অক্ষের দূরত্ব যথাক্রমে 3 ও 4 হলে এ বিন্দু হতে মূল বিন্দু দূরত্বটা নির্ণয় করো। তাহলে দেখো এখানে এ ইকুয়াল টু কী বলে দিয়েছে বলো তো? মানে এ এর স্থানাঙ্ক এ আর বি বিন্দু হতে এক্স ও ওয়াই অক্ষের দূরত্ব যথাক্রমে 3 ও 4 হলে এ বিন্দু হতে মূল বিন্দু দূরত্বটা নির্ণয় করো। এবার দেখো তো, এ মূল বিন্দু হতে মূল বিন্দু দূরত্ব সমান আমরা কি জানি? দেখো আমরা সূত্র পড়েছি না, যদি মূল বিন্দু আমার যদি 0 হয় বা 0 0 হয়, তো এই 0 0 হতে যে কোনো বিন্দু যদি আমার পি এর স্থানাঙ্ক যদি এক্স ওয়াই হয় তাহলে এর দূরত্বটা ডি ইজ ইকুয়াল টু কী লিখতে পারি? এর দূরত্বটা ডি ইকুয়াল টু আমরা লিখতে পারি √ x² + y²। তাহলে এখানে মূল বিন্দু ছিল আমার এ আর বি আর এক্স ওয়াই অক্ষর দূরত্ব যথাক্রমে 3 ও 4। তাহলে আমি কি করব বলো তো? ডি ইকুয়াল টু √3² প্লাস হচ্ছে 4² তাহলে 3 আর 4² যদি আমি ক্যালকুলেশন করি তাহলে 3² হচ্ছে 9, 4² হচ্ছে 16, 19 আর 9 আর 16 যদি যোগ করি 25, 25কে যদি √ করি তাহলে 5। এটাই আমাদের অ্যান্সার। এর পরের কোশ্চেনটা কি আছে দেখো, যে পি বিন্দুর কোটি বলছে হচ্ছে -4। এবার এক্স অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব ওয়াই অক্ষ থেকে এর দূরত্বের অর্ধেক হলে পি এর স্থানাঙ্ক কোনটি? তাহলে দেখো আমরা কি জানি বলো তো? আমরা জানি যে এক্স অক্ষ হতে যদি এক্স ওয়াই বিন্দুর দূরত্ব জানি আমরা হচ্ছে মডুলাস অফ ওয়াই একক, আবার ওয়াই অক্ষ হতে এক্স ওয়াই বিন্দুর দূরত্ব ইজিকলটা আমরা জানি মডুলাস অফ এক্স একক। তাহলে এই সূত্রটাই যদি আমরা একটু অ্যাপ্লাই করি তাহলে আমরা এটা সহজেই মানটা ফাইন্ড আউট করতে পারি। তাহলে দেখো তো, তাহলে এখানে দেওয়া আছে পি বিন্দুর কোটি কত দেওয়া আছে বলো তো? পি বিন্দুর কোটি দেওয়া আছে -4। এবার আমি ধরে নিলাম যে ধরি পি বিন্দুর ভুজ হচ্ছে এক্স,
তাহলে পি বিন্দুর ভুজ যদি এক্স হয় তাহলে পি বিন্দুর স্থানাঙ্কটা কত বলো তো? পি বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে কি? তাহলে আমরা কি জানি বলো তো? কোনো বিন্দুর স্থানাঙ্ক মানে হচ্ছে ভুজ আর কি বলো তো? কোটি। তাহলে ভুজটা হচ্ছে আমি এক্স ধরেছি আর কোটি দেওয়া আছে -4, তাহলে এক্স আর -4 হচ্ছে পি বিন্দুর স্থানাঙ্ক। তাহলে তুমি দেখো, তাহলে ওই যে আমরা সূত্রটা পড়ছি যে এক্স অক্ষ হতে এক্স ওয়াই বিন্দুর দূরত্ব হচ্ছে কি বলো তো? দূরত্ব ইকুয়াল টু হচ্ছে মডুলাস অফ ওয়াই একক, আবার ওয়াই অক্ষ হতে এক্স ওয়াই বিন্দুর দূরত্ব হচ্ছে মডুলাস অফ এক্স একক। তাহলে আমি যদি এখান থেকে এক্স অক্ষ হতে পি বিন্দুর দূরত্বটা নির্ণয় করতে পারি তাহলে মডুলাস অফ -4 একক। তাহলে মডুলাস মানে হচ্ছে সেটা পজিটিভ মানটা আসবে, তাহলে 4 চলে আসলো। আবার ওয়াই অক্ষ হতে পি বিন্দুর দূরত্ব তার মানে কি? মডুলাস অফ কত বলো তো? মডুলাস অফ এক্স একক। তাহলে মডুলাস অফ এক্স আছে এখানে। তাহলে এই দুইটা একক ওরা পরস্পর কি বলে দিয়েছে বলো তো? বলছে দেখো যে ওয়াই অক্ষ থেকে এর দূরত্বের অর্ধেক হলে, তাহলে শর্ত মতো আমি কি লিখতে পারি বলো তো? ওয়াই অক্ষ হতে দূরত্বটা আমি কি পেয়েছিলাম? 4, তাহলে অর্ধেক মানে কত হবে বলো তো? মডুলাস অফ মানে হাফ এক্স। হ্যাঁ, যেহেতু অর্ধেক তাহলে যেটা এক্সের ভ্যালুটাকে ওয়াই অক্ষ থেকে পি বিন্দু যেটা দূরত্ব সেটা দ্বারা আমি ভাগ করে দিব। তাহলে আমার যদি এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে মডুলাস অফ এক্স ইজিক্যাল টু কত বলো তো? 8 হয়। তার মানে মডুলাস অফ এক্স ইজিক্যাল টু যদি 8 হয় তার মানে এক্স ইজিক্যাল টু কত বলো তো? +-8। তাহলে দেখো +-8 মানে কি? তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক যখন একবার পজিটিভ একবার হচ্ছে নেগেটিভ, যেহেতু পি বিন্দুর কোটিটা আমার -4 ছিল, ভুজটা বেরোয়েছে আমার এক্স, তাহলে একবার আমি কি করবো বলো তো? একবার +8 ধরবো একবার -8 ধরবো, অতএব পি বিন্দুর স্থানাঙ্ক +8 আর হচ্ছে একটা -4, আবার কি বলো তো? বা -8 ইজিক্যাল টু কি বলো? -8 আর একটা হচ্ছে -4। তাহলে অ্যান্সারটা কত হবে দেখো তো? তো প্রিয় শিক্ষার্থীর অ্যান্সারটা হবে ক নাম্বার। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এর পরের কোশ্চেন যেটা দেওয়া আছে দেখো, যে বিন্দু যে 1 আর হচ্ছে 4 এবং 9 আর -12 বিন্দু দ্বারা সংযোগকারী রেখাংশ অন্তস্থভাবে 3:5 অনুপাতে বিভক্ত করে তার স্থানাঙ্ক নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা একটা সূত্র জানি না? যদি পি এর স্থানাঙ্ক এক্স ওয়াই হয় এবং কিউ এর স্থানাঙ্ক যদি x2 y2 হয়, না পি এর স্থানাঙ্ক যদি x1 y1 আর কিউ এর স্থানাঙ্ক যদি x2 y2 হয়, তাহলে এই বিন্দু দুটির সংযোগ রেখাংশ যদি m1:m2 অনুপাতে অন্তর্বিভক্তকারী হতো তাহলে এটার স্থানাঙ্কটা কি হতো বলো তো? এটার স্থানাঙ্কটা হতো m1 × x1 প্লাস m2 × x2 m2 × x1 বাই হচ্ছে কি বলতো? যে অনুপাতটায় বিভক্ত করে এইটা আমার বলছে অন্তর্বিভক্ত। অন্তর্বিভক্ত মানে হচ্ছে কি? মানে অন্তস্থভাবে যেটা, তাহলে বাই হবে কি? যে অনুপাতে আছে m1 + m2, আর একটা হবে কি বলতো স্থানাঙ্ক? m1 × m2 + m2 × y1 বাই হচ্ছে m1 + m2। তাহলে তুমি দেখো তো, আমি যদি এটাকে x1 এই প্রথম যে বিন্দুটার স্থানাঙ্ক আছে 1 আর 4, এটাকে যদি আমি x1 y1 ধরি এবং দ্বিতীয় যে বিন্দুটার স্থানাঙ্ক আছে সেটাকে যদি আমি x2 y2 ধরি, তাহলে আমি এই সূত্রটা সহজে অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমি কি লিখব? m1 × x2 + m2 × x1 বাই হচ্ছে m1 + m2, আর একটা স্থানাঙ্ক হবে m2 y1 + m2 y1 বাই হচ্ছে m1 + m2। এবার এই অনুযায়ী আমি মানগুলো বসিয়ে দিলাম। তাহলে এই অনুসারে আমার মানগুলো কি হয় দেখো তো? 3 × 9 + 5 × 1 বাই হচ্ছে কিন্তু ওই যেটা অনুপাতে অন্তস্থ বিভক্ত করছে 3 + 5, ঠিক সেম দিস প্রসেসে 3 × -12 + 5 × 4 বাই হচ্ছে 3 + 5। এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমার অ্যান্সার দাঁড়ায় 32/8 আর একটা হচ্ছে -16/8। এটা যদি আমি কাটাকাটি করি দেখো, তাহলে 4 8 যা 32 আর 8 2 যা হচ্ছে 16, তাহলে 4 - 2। তাহলে আমার অ্যান্সারটা কত দাঁড়ায় বলো তো? অ্যান্সারটা 4 - 2। এর পরের কোশ্চেন যেটা আছে দেখো, যদি বলা হয়েছে যে একটা স্থানাঙ্ক দেওয়া আছে 4 - 5 আর একটা স্থানাঙ্ক দেওয়া আছে 6 8। এবার বিন্দু দুটির সংযোগ রেখাংশে যে বিন্দুটি 4:3 অনুপাতে বহির্বিভক্ত করে। দেখো আগেটা আমরা কি শিখেছিলাম বলো তো? অন্তর্বিভক্ত। এবার বহির্বিভক্তর ক্ষেত্রে আমরা জানি শুধু কি হয়ে যায় বলো তো? মাইনাস হয়ে যাবে। সব এক থাকবে, শুধু আমার উপরে এবং নিচে কি চলে আসবে বলো তো? আগে ছিল প্লাস, অন্তর্বিভক্তের ক্ষেত্রে যেটা প্লাস আর বহির্বিভক্তের ক্ষেত্রে শুধু সেটাই আমার কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। মানে আমি সেই একইভাবে লিখব m1 x2 - m2 x1 বাই হচ্ছে m1 - m2, আবার m2 y2 ইন্টু মানে m1 y2 -m2 y1 বাই হচ্ছে m1 - m2, মানে সেই তোমার অন্তর্বিভক্তকারীর যে সূত্রটা ছিল স্থানাঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে যে সূত্রটা ইউজ করতাম সেটা শুধু কি করবো বলো তো? মাইনাসের ইউজ করবো। তাহলে এটা আমার ক্যালকুলেশন করলে কি হয় দেখো, এটা ক্যালকুলেশন করলে আমার দ্বারায় 12 আর হচ্ছে 47। তার মানে 4:3 অনুপাতে অন্তর্ভুক্ত করলে এর স্থানাঙ্ক হবে 12 আর হচ্ছে 47। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ধরনের অঙ্ক আসলে তোমাকে অবশ্যই
এই অন্তর্বিভক্তকারীর স্থানাঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে মানে কোনো রেখাংশ দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে, সেটা যদি কোনো একটা বিভাজকে তোমাকে বিভক্ত করে, সেটা অন্তর্বিভক্ত হতে পারে, সেটা বহির্বিভক্ত হতে পারে। তাহলে অন্তর্বিভক্তির ক্ষেত্রে আমরা শুধু প্লাস ইউজ করব, আর বহির্বিভক্তির ক্ষেত্রে সেই প্লাসের জায়গায় আমরা শুধু মাইনাস ইউজ করে এই ধরনের অঙ্কগুলো আমরা সলভ করার চেষ্টা করব। তো এর পরের কোশ্চেন দেওয়া আছে, দেখো যে 3 আর -1 এটা একটা স্থানাঙ্ক দেওয়া আছে, আর 5 আর 2 আরেকটা স্থানাঙ্ক দেওয়া আছে। তো বিন্দুদ্বয় সংযোগকারী সরলরেখা যদি 3:4 অনুপাতে বহির্বিভক্ত ও করে, তাহলে এর বলছে বহির্বিভক্ত করে বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে দেখো তো ওই যে অন্তর্বিভক্তের ক্ষেত্রে আমার কি ছিল বলো তো, অন্তর্বিভক্তের ক্ষেত্রে ছিল আমার প্লাস, তাহলে বহির্বিভক্তের ক্ষেত্রে সেটা আমার কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে এই দুইটাকে এ আর বি বিন্দুর যদি স্থানাঙ্ক আমি ধরি, তাহলে সূত্রটা যদি অ্যাপ্লাই করি, তাহলে আমার নির্ণয় বিন্দুটা আমার বের হয়ে যাবে। তো আশা করি তোমরা সেই সূত্রটা ইউজ করে এটা সহজে অ্যাপ্লাই করতে পারবা। তো এর পরের কোশ্চেনে কি আছে দেখো, এর পরের কোশ্চেনে বলেছে তোমাকে যে 3 আর 4 একটা স্থানাঙ্ক দেওয়া আছে, আর একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 5 আর 9। বলছে যে বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশ যদি -1 আর -6 বিন্দুটি কোন অনুপাতে বিভক্ত করে। তাহলে দেখো আমি ধরে নিলাম যে m1:m2 অনুপাতে বিভক্ত করে। তাহলে বিভক্তকারীর ক্ষেত্রে আমরা ভুজের সূত্র অনুসারে আমরা কি জানি বলো তো, একটা হচ্ছে ভুজ আর একটা হচ্ছে কোটি। আমার যখন দুইটা ছিল না বলো, প্রথম অংশটা ছিল কি m1x2 + m2x1 বাই হচ্ছে m1 + m2, আর একটা অংশ ছিল কি m1y2 + m2y1 বাই হচ্ছে m1 + m2। তাহলে প্রথম যে বিন্দুটা ছিল সেটা হচ্ছে আমার ভুজ, আর পরের যে বিন্দুটা ছিল সেটা হচ্ছে আমার কি বলতো, কোটি। তাহলে যদি ভুজের ক্ষেত্রে আমি বিবেচনা করি, তাহলে আমরা অবশ্যই প্রথম অংশটা, প্রথম যে পোরশনটুকু আছে m1x2 + m2x1 বাই হচ্ছে m1 + m2, তাহলে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই যদি করি, তাহলে আমার কি দাঁড়ায় দেখো, তাহলে এখানে দেওয়া আছে 4, 3 আর 4 আর 5 আর 9। তাহলে দেখো আমার কি আসবে, তাহলে 5m1 + 3m2 বাই হচ্ছে m1 + m2 ইকুয়াল টু আমি কি লিখবো, যেহেতু এখানে -1, যেহেতু দুইটা অনুপাতে ছিল কিন্তু, তাহলে এখানে -1 আসবে। তাহলে যদি আমি ক্যালকুলেশন করি, দেখো -1 যদি উভয়কে গুণ করে দিই, তাহলে 5m1 + 3m2, আর মাইনাস দ্বারা গুণ করলে প্লাসগুলো সব মাইনাস হয়ে গেল। এবার দেখো তাহলে এখান থেকে -m1 এ পাশে নিয়ে আসি, +m1 হয়ে গেল, আর -m2 +3m2 পাশে চলে গেলে -3m2 হয়ে গেল। তাহলে উভয় পক্ষ থেকে দেখো আমি কি করতে পারি, 6m1 আর 4m2। তাহলে m1 যদি আমি একটু একান্তকরণ করি, m1 বাই হচ্ছে m2 আর -4/6। এবার যদি আমি 2 দ্বারা কাটাকাটি করি, তাহলে কত দাঁড়ায় বলো তো, 2/3। তাহলে ঋণাত্মক চিহ্ন যেহেতু চলে আসছে এখানে, তাহলে আমি বলতে পারি ঋণাত্মক চিহ্ন হওয়ায় 2:3 অনুপাতে বহির্বিভক্ত করেছে। অন্তর্বিভক্ত হলে অবশ্যই পজিটিভ আসবে, আর যদি তোমার ঋণাত্মক আসে তাহলে অবশ্যই সেটা বহির্বিভক্তকরণ হবে। এরপরে যে কোশ্চেন আছে দেখো, এখানে বলেছে যে -2 আর হচ্ছে 3, 2, 4 আর হচ্ছে 1 - 2 শীর্ষ বিশিষ্ট বিন্দুর ত্রিভুজের ভরকেন্দ্র কোনটি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কি ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্কের ক্ষেত্রে আমরা কি পড়েছিলাম বলতো, যদি তিনটা বিন্দু থাকে, শীর্ষবিন্দু দেওয়া থাকে a b c, আর সেটার স্থানাঙ্ক যদি a x1 y1, b x2 y2 এবং c x3 y3 হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা ভরকেন্দ্রের স্থানাঙ্ক কি জানি বলতো, আমরা জানি x1 + x2 প্লাস হচ্ছে x3 বাই হচ্ছে 3, আর একটা জানি হচ্ছে y1 + y2 প্লাস y3 বাই হচ্ছে 3। মানে একটা হচ্ছে ভুজ আর একটা হচ্ছে কোটি। তাহলে এই ক্ষেত্রে আমার এই শীর্ষবিন্দুর ভরকেন্দ্র যদি আমাকে বের করতে বলা হয়, তাহলে আমি এই সূত্রটা অ্যাপ্লাই করে সহজেই আমি বের করতে পারি। তাহলে নির্ণীয় ভরকেন্দ্রের স্থানাঙ্ক কী হবে, তাহলে -3, মানে তিনটা শীর্ষবিন্দুর প্রথম অংশটা মানে ভুজটা, তাহলে -2 + 2 + 1 বাই হচ্ছে তোমার 3, কারণ এখানে তো বলা আছে তিনটি যেহেতু শীর্ষবিন্দু, তাহলে /3। আবার ঠিক তাহলে ওয়াই দেখো, তাহলে 3 + 4 আর প্লাসে মানে যে -2, তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, +2 - 2 কেটে যায় 1/3, আর 4 থেকে 3 7, আর 7 থেকে যদি 2 চলে যায় 5/3, তাহলে অ্যান্সারটা কত হবে আমার, খ নাম্বার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো, শুধু তোমরা সূত্রগুলো একটু মাথাতে রাখবা। এর পরের কোশ্চেন যেটা দেওয়া আছে দেখো, বলছে যে কোনো ত্রিভুজের শীর্ষবিন্দু -1 - 2, এইটা একটা বিন্দুর শীর্ষবিন্দু, এইটা আর একটা বিন্দুর স্থানাঙ্ক, এটা আর একটা বিন্দুর স্থানাঙ্ক, বলছে এর ক্ষেত্রফলটা নির্ণয় করো। দেখো ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু আমরা দুইটা ফর্মুলা ইউজ করতে পারি। একটা আমরা কি জানি বলো তো, হাফ ইন্টু আমরা লিখতে পারি x1 y1, আর একটা কন ধরতে পারি x2 y2 1, x3 y3 1, যেটা মডুলাস অফ। এটাও আমরা ইউজ করতে পারি। আবার আমরা যদি চাই হাফ ইন্টু x1 x2 x3, আবার সেই x1 প্রথম লিখতে পারি, y1 y2 y3 আবার y1 লিখবো, এত বর্গ একক। তার মানে এই সূত্রটা হচ্ছে হাফ ইন্টু x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y1, এটা একবার হবে পজিটিভ, আর একবার হবে কি বলতো নেগেটিভ, y1
x2 মাইনাস y2 x3 মাইনাস y3 x1। তাহলে এভাবেও আমরা করতে পারি। আবার আমরা সেই যখন ম্যাট্রিক্স নির্ণয় করছি সারি কলাম বাদ দিয়েও আমরা এভাবে করতে পারি। তাহলে তোমাদের খুশি মতো যে কোনো সূত্র তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। তাহলে এখানে এফ ইন্টু কী ধরেছে বলো তো, সারি আর কলামটা ধরছে। তাহলে প্রথম সারির ক্ষেত্রে প্রথমটা হবে রো আর কলাম বাদ দিয়ে বাকিগুলো ক্যালকুলেশন করছে। এভাবেও তোমরা করতে পারো, আবার তোমরা এভাবেও করতে পারো। এই দুইটা সূত্রে যে কোনো একটা সূত্র তোমরা অ্যান্সার ইউজ করে এটা অ্যান্সার করে ফেলবা। আশা করি তোমরা সকলে বাসায় এটা করতে পারবা। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে সবাই দেখেছো, এবং আমার বিশ্বাস তোমরা বাসায় যদি এটা প্র্যাকটিস করো তাহলে সবাই এগুলো করতে পারবা, এবং এই ধরনের অঙ্ক যদি পরীক্ষা আসে তোমরা সহজেই এটা ইজিলি সলভ করতে পারবা। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই অনেক ভালো থেকো।